প্রিয় বন্ধুরা, অবশেষে OnePlus তাদের ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন OnePlus 10T এই ফোনটা জাস্ট একটু আগে লঞ্চ করে দিল। কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে OnePlus তাদের সর্বোচ্চ শক্তিটা লাগিয়ে ফোনটাকে লঞ্চ করেনি। কোথাও গিয়ে কোনো একটা ফাঁক ফোকর রেখে দিচ্ছে, যেখানে আমরা অনায়াসে এই ফোনটা সম্পর্কে কমপ্লেন করতে পারি। আজকে এটা সম্পর্কেই বলবো। অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিয়ে শুরু করুন, শেষ পর্যন্ত উপভোগ করুন। আর কোথাও গিয়ে যদি ভালো লাগে, আমাদের ভালো লাগে, আমাদের চ্যানেলকে ভালো লাগে, আমাদের কন্টেন্টকে যদি ভালো লাগে, আমাদের বাংলা ভাষাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে প্রেস করে অল করে দেবেন। তো এখানে OnePlus 3টে ভ্যারিয়েন্টকে লঞ্চ করেছে। বেসিক ভ্যারিয়েন্ট হচ্ছে 8GB RAM 128GB ইন্টারনাল মেমোরি, যার প্রাইস হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 50,000 টাকা। এছাড়াও 12GB RAM 256GB ইন্টারনাল মেমোরি, যার প্রাইস হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে 55,000। এছাড়াও একটা 16GB RAM ভ্যারিয়েন্টকে তারা লঞ্চ করেছে 256GB ইন্টারনাল মেমোরির সাথে, যার প্রাইস করা হয়েছে 56,000 টাকা। তো এই টাকার অনুপাতগুলো বাংলাদেশের কারেন্সিতে আপনারা যদি কনভার্ট করেন, বেস ভ্যারিয়েন্টের প্রাইসটা কিন্তু 60,000 টাকার মধ্যেই আসবে বাংলাদেশ মার্কেটে। আর এই প্রাইসের মধ্যে এই ফোনটার মধ্যে কি স্পেসিফিকেশন দিয়েছে একটু শুনবেন। আমি তাহলে বলছি, এখানে ডিসপ্লে সেকশনে তারা 6.67 ইঞ্চির অ্যামুলেট প্যানেল প্রদান করেছে। এর মধ্যে 120 হার্টজের রিফ্রেশ রেট পাচ্ছি। এখানে আমরা ব্রাইটনেস লেভেল 950 নিটসের ব্রাইটনেস লেভেল পাচ্ছি। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথারীতি পেয়ে যাচ্ছে, এটার বলার কিছু নেই। এছাড়াও এখানে HDR10+-এর সার্টিফিকেশন পাচ্ছি। এছাড়াও এর মধ্যে 10 বিট যেটা কালার রেশিও থাকে, সেই কালার রেশিও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তাহলে বুঝে উঠতে পারছেন এখানে কোথায় গিয়ে একটুখানিও ট্রু ফ্ল্যাগশিপ গ্রেডের যে ডিসপ্লেটা হয়, সেই ডিসপ্লেটা কিন্তু আমরা পাচ্ছি না। আমি তাহলে এখানে পয়েন্টটা বলে দিচ্ছি। এখানে E5 অ্যামুলেট বলে একটা ডিসপ্লে আছে, যেটা সর্বোচ্চ অ্যামুলেটের মধ্যে, যে ডিসপ্লেটা দিয়ে IQ90 লঞ্চ হয়েছে কিছুদিন আগে। আমি এখনো ভিডিও দেইনি, অবশ্যই নিয়ে আসবো দুটো ফোনের কম্পেয়ার। তো এই ফোনটার মধ্যে কিন্তু E5 অ্যামুলেট আমরা পাচ্ছি না। ব্রাইটনেস লেভেলের দিকে যদি আপনারা তাকান, এখানে 950 নিটসের আমরা ব্রাইটনেস লেভেল পাচ্ছি। এখানে কিন্তু 1500 বা 1600 বা 1700 ওই রকম টাইপের আমরা কিন্তু ব্রাইটনেস লেভেল পাচ্ছি না। তো কোথাও গিয়ে এখানে ডিসপ্লেতে একটু কস্ট কাটিং করা হয়েছে, মানে ট্রু ফ্ল্যাগশিপ ডিসপ্লে আমরা পাচ্ছি না। তার থেকে এক স্টেপ লেভেলে আমরা ফ্ল্যাগশিপ ডিসপ্লে বলতে পারি, কিন্তু ট্রু ফ্ল্যাগশিপ বলতে পারি না। যদি এখানে পারফরমেন্সের সেকশন বলি, পারফরমেন্সের সেকশনে কিন্তু বাজিমাত করে দিয়েছে। এখানে স্ন্যাপড্রাগনে তারা 8+ Gen 1 এর প্রসেসরটা দিয়েছে, 4nm বেসড একটা প্রসেসর, দুর্দান্ত পাওয়ারফুল একটা ফ্ল্যাগশিপ গ্রেডের প্রসেসর। এবং এখানে কুলিং করার জন্য তারা যে ভেপার কুলিং চেম্বারটা ইউজ করেছে, এটাও কিন্তু মার্কেটের লিডিং একটা চেম্বার, মানে বড়সড় চেম্বার। খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে যখন আপনারা গেম প্লে করবেন, খুব তাড়াতাড়ি। এটা কিন্তু OnePlus তাদের লঞ্চ ইভেন্টে এই ব্যাপারটা নিয়ে অনেক হাইলাইট করেছে। খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তারা এখানে বলছে যে এখানে 1 মিনিটের মধ্যে 5 ডিগ্রি সেলসিয়াসের ফোনের তাপমাত্রা কিন্তু কমে যাবে। মানে 45 ডিগ্রি টেম্পারেচারে বা 50 ডিগ্রি টেম্পারেচার যদি আপনার ফোনের টেম্পারেচার উঠে যায়, 1 মিনিটের মধ্যে 45 থেকে 40 ডিগ্রিতে কিন্তু চলে আসবে। 5 ডিগ্রি টেম্পারেচার কিন্তু কমে যাবে 1 মিনিটের মধ্যে। এটা কিন্তু চার্জিং সেকশনও এটা অ্যাপ্লিকেবল। এখানে ব্যাটারিতে তারা 4800 mAh ব্যাটারি দিচ্ছে ক্যাপাসিটি, আর এখানে 150 ওয়াটের চার্জার ইনবক্স তারা দিয়ে দিচ্ছে। তার মানে হিট জেনারেট যথারীতি হবে। আর হিট জেনারেটের জন্য এখানে যেমন থার্মাল যে কুলিং ভ্যাপার কুলিং চেম্বারটা রয়েছে, সেটাও আছে। তার পাশাপাশি এখানে 13খানা অ্যালগোরিদম তারা ইউজ করছে। যখন ফোনটা চার্জ হবে, তখন ফোনটা খুব তাড়াতাড়ি যাতে কুল হয়ে যায়, এবং ব্যাটারির যে হেলথের সিচুয়েশান থাকে, সেই হেলথের সিচুয়েশান যে ঠিকঠাক থাকে, সেটাকেও তারা কন্ট্রোল করবে। ওভার চার্জ যাতে না হয়ে যায়, এই ব্যাপারগুলো কিন্তু কন্ট্রোল করবে। আর এখানে OnePlus আরেকটা ভালো জিনিস হাইলাইট করলো, যখন আমরা কোনো ফাস্ট চার্জার দিয়ে যখন আমরা কোনো ব্যাটারিকে চার্জ দিই, তখন সাধারণত আমাদের ব্যাটারির যে হেলথ, ব্যাটারির যে চার্জিং সার্কেল, এটা কিন্তু অনেক কমতে থাকে। আমরা ব্যাটারিটা লং লাস্টিং অনেক বছর ইউজ করতে পারি না। কিন্তু এখানে OnePlus বলছে যে আমাদের ব্যাটারির হেলথের সিচুয়েশান, ব্যাটারির সার্কেলের সিচুয়েশান কিন্তু 1600 সার্কেল আপনারা চার্জ দিতে পারবেন। তারপরে গিয়ে এখানে 20% কমবে, মানে এখানে 100% থেকে 80% হয়ে যাবে। 1600 সার্কেলকে যদি আপনারা পার ডেতে যদি একবার করে ফোনটাকে চার্জ দেন, তাহলে কিন্তু এটা 4 বছর থেকে 5 বছর চলে যাচ্ছে। তার মানে 5 বছর পরে গিয়ে আপনাদের ব্যাটারি খারাপ হচ্ছে না। এখানে 20% ব্যাটারি হেলথ কমে যাচ্ছে, 80% গিয়ে থেকছে, মানে একটু ব্যাটারিটা কম ব্যাকআপ আপনারা পাবেন। ইন জেনারেল অন্য ফোনের মধ্যে কিন্তু ওই ব্যাটারির সার্কেলটা থাকে যে 902, এখানে 1000 এইরকম সার্কেলের মধ্যে থাকে, মানে ওই 3 বছর থেকে 3.5 বছর, 4 বছর ম্যাক্সিমাম এইরকম কিন্তু থাকে। তো এখানেও OnePlus একটু অন্য টাইপের কাজ করে। তারা জানে এটা গেমিং ওরিয়েন্টেড ফোন, এটা পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন, সুতরাং ব্যাটারির উপরে চাপ পড়বে আর ব্যাটারিও তাড়াতাড়ি খারাপ হবে। ওর জন্য এই ব্যাপারটাকে আমরা এখানে লঞ্চ ইভেন্টে বলে দিই। এবার একটু দুঃখের বিষয় নিয়ে আলোচনা করা যাক। হ্যাঁ, ক্যামেরা সেকশনে এখানে 3টে ক্যামেরা দেওয়া হয়েছে।
হয়েছে। মেন ক্যামেরা হচ্ছে সনির IMX766 এর সেন্সার, ভালো সেন্সার, কিন্তু এই সেন্সার আমরা 30,000 টাকার ফোনেও পাই, 35,000 ফোনেও পাই, ইভেনলি কোথাও গিয়ে হয়তো ইন্ডিয়াতে এই মুহূর্তে 26,000 টাকা দামের ফোনের মতো আমরা পেয়ে যাচ্ছি। সঙ্গে এখানে আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের সেন্সার এবং 2 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা পেয়ে যাচ্ছি। এবার এই লাস্টের দুটো সেন্সারে আমার একটু আপত্তি আছে। এখানে স্যামসাংয়ের A52s অনেকদিন আগে বার হয়েছে, সেই ফোনের মধ্যে আলট্রা ওয়াইড আমরা 12 মেগাপিক্সেলের পাই, এছাড়াও A50তেও আমরা 12 মেগাপিক্সেলের পাই। এছাড়াও আরও ফোন আছে যেটা মিড বাজেট রেঞ্জের মধ্যে ফোন, সেই মিড বাজেট রেঞ্জের ফোনের মধ্যে কিন্তু 12 মেগাপিক্সেলের ক্যামেরা আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে ফ্ল্যাগশিপ গ্রেডেড ফোনের মধ্যে কেন আমরা 8 মেগাপিক্সেল পাচ্ছি? মেগাপিক্সেলটা ম্যাটার করে না, কিন্তু এখানে এটা কিন্তু অ্যাপেল নয়, এখানে তারা 12 মেগাপিক্সেল দিয়ে কামাল করে দেবে। যাই হোক না কেন, এখানে আলট্রা ওয়াইডটা অ্যাটলিস্ট এখানে 12 মেগাপিক্সেলে দেওয়া উচিত ছিল এবং ম্যাক্রো ক্যামেরা অ্যাটলিস্ট এখানে 5 মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল, বা না দিলে এখানে নাথিংয়ের মতন দুটো দিয়ে দিত, তাহলেও কিন্তু আমরা সন্তুষ্ট হয়ে যেতাম। ফ্রন্টে আমরা 5 হোলের মধ্যে 16 MP ক্যামেরা পাচ্ছি এবং ফ্রন্টে আমরা এখানে 4K 30 FPS করতে পারবো। EIS এর সুবিধা রয়েছে, ব্যাক সেকশনে কিন্তু OIS এর সুবিধা রয়েছে, ওখানে আমরা 4K 60 FPS করতে পারবো, কেননা প্রসেসরটা হচ্ছে মোস্ট পাওয়ারফুল একটা প্রসেসর। এই ফোনটার যদি ডিজাইনের কথা বলি, আমরা ফ্রন্টে কর্নিং গ্লাস প্রোটেকশনে পেয়ে যাচ্ছি, কর্নিং গ্লাস 5 প্রোটেকশন পাচ্ছি এবং ব্যাক সেকশনে ইউনিবডি ডিজাইন থাকছে, মানে Oppo Reno 8 Proর যে ডিজাইনটা আমি এখানে আনবক্সিং করেছি, ডিজাইনটা করিনি, মোবাইলটা আনবক্সিং করেছি, সেম টু সেম ইউনিবডি আমরা ডিজাইন পেয়ে যাচ্ছি। এখানে গ্লাস আর ক্যামেরা বামটা একসাথে পেস্টিং হয়ে যাচ্ছে, দুর্দান্ত ডিজাইন পাচ্ছি, হ্যান্ড গ্রিপও দুর্দান্ত থাকছে এবং সেখানেও কিন্তু প্রোটেকশন থাকছে। কিন্তু অ্যালার্ট স্লাইডার বাটনটা কোথায় গেল? যেটা আমি বলছিলাম, পুরো শক্তিটা তারা লাগায়নি। অ্যালার্ট স্লাইডার বাটনটা কিন্তু OnePlus-এর একটা কি পয়েন্ট, তাদের সেলিংয়ের জন্য দুর্দান্ত ফিচার্স, যে আমরা এখান থেকে ফোনটাকে আনলক করতে পারি, লক করতে পারি, যারা সাইলেন্ট করতে পারি, ভাইব্রেট করতে পারি, ভালো একটা ফিচার্স। এই ফিচার্সটাকে কস্ট কাটিং করে কেন গায়েব করে দিচ্ছে? কোথাও গিয়ে এখানে OnePlus চাইছে যাতে ফোনের এক্সপিরিয়েন্সটা আমরা ঠিকঠাক না পাই, ইচ্ছাকৃতভাবে চাইছে কি চাইছে না সেটা আমি বলতে পারবো না, কিন্তু দেওয়া উচিত ছিল। যদি সফটওয়্যারের কথা বলি, এখানে আমরা ইনবক্স অ্যান্ড্রয়েড 12 পাচ্ছি, আর এখানে অক্সিজেন ওএসের 12 ভার্সনটা পেয়ে যাচ্ছি। এখানে একই ইভেন্টে কিন্তু অক্সিজেন ওএসের তারা 13 ভার্সনটাকে অ্যানাউন্স করে দিল, এটাও আমরা পেয়ে যাবো খুব তাড়াতাড়ি এবং অ্যান্ড্রয়েড 13-এরও আপডেট পেয়ে যাবো। আর এখানে সফটওয়্যার ওয়াইজ OnePlus হয়তো আবার গিয়ে অ্যান্ড্রয়েডের এখানের সঙ্গে যে কাস্টমাইজগুলো করছে অক্সিজেন ওএসের, হয়তো সফটওয়্যার এক্সপিরিয়েন্স পরে গিয়ে হয়তো ভালোও হয়ে যেতে পারে, কিন্তু এখন যে সিচুয়েশন রয়েছে সফটওয়্যারের এক্সপিরিয়েন্স আগের মতন কিন্তু নেই, অনেক কিন্তু এক্সপিরিয়েন্সটা খারাপ হয়েছে। বন্ধুরা, এখন আপনারাই বিচার করুন, এখানে ডিসপ্লে সেকশন বা ক্যামেরা সেকশন বা এখানে যে স্লাইডিং বাটনটা রয়েছে, তো এই জিনিসগুলো OnePlus কিন্তু নিঃসন্দেহে ঠিকঠাক করতে পারতো। পুরোপুরি শক্তিটা যদি দিত তাহলে নিঃসন্দেহে কিন্তু করতে পারতো। কিন্তু এখানে যে পারফরমেন্স সেকশন রয়েছে, পারফরমেন্সের জন্য এই ফোনটা সেল হবে এবং পারফরমেন্স ওরিয়েন্টেড জন্যই আমি সাজেস্ট করবো এই ফোনটা কেনার জন্য। যারা গেম প্লে করতে চান, যারা এখানে ভিডিও এডিটিং করতে চান, তারা অনায়াসে এই ফোনটা কিনতে পারেন, কিন্তু ক্যামেরার জন্য ভুলেও কিন্তু এই ফোনটার দিকে কেউ যাবেন না। এখানে পারফরমেন্সের জন্য এই ফোনটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ফোন, এবং যে প্রাইস রেঞ্জে লঞ্চ হয়েছে এমন কিছু আহামরি প্রাইস রেঞ্জের মতো লঞ্চ হয়নি। আইকিউ কিন্তু বসে রয়েছে, আইকিউর সঙ্গে ভালো মতন টক্কর হবে। আমি একটা কম্পেয়ার ভিডিও আপনাদের জন্য অবশ্যই নিয়ে আসবো। আর OnePlus এখানে আরেকটা কিন্তু কেসও লঞ্চ করেছে, যেই কেসটা আপনারা ফোনের মধ্যে লাগালে এখানে ফোনটা বেশি হিট হবে না, যখন গেম প্লে করবেন ফোনটা বেশি হিট হবে না। সেই কেসটার প্রাইস করা হয়েছে 1,500 টাকা। সেই কেসটা কিন্তু ফ্রি দেওয়া হচ্ছে না। আইকিউ কিন্তু এখানে iQOO 90's সাথে গেমিং প্যাড, যেটার প্রাইস হচ্ছে 4,000 টাকা, সেটাকে ফ্রি দিচ্ছে। কোথাও গিয়ে মনে হচ্ছে iQOO এখানে গেমিং সেকশানে অনেক ভালো করছে। এই মুহূর্তে পুরো ফোনের ইন্ডাস্ট্রিতে iQOO গেমিং সেকশানে কিন্তু ডেফিনেটলি সবচেয়ে বেশি কাজ করছে, পারফরমেন্স আর গেমিংয়ের সেকশনে যদি আমি কথা বলি। আপনার মতামত থেকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন। সকলে ভালো থাকবেন, সুখে থাকবেন।